কয়লা, বালি, গরু আর এই হাল আমলে চাকরি, এইসব ব্যবসার ডিমান্ড আমাদের পশ্চিমবঙ্গে এই মুহূর্তে আকাশ ছোঁয়া। সিব্বল মনুসিংহীদের মতো ঘাঘু আইনজীবীরা জেতার চেয়েও মামলাকে দীর্ঘস্থায়ী করায় অদ্বিতীয়। অতএব শুনানি শেষ মানে আপনি যদি ওদের কচ্ছপ ভেবে একবার ঘুমিয়ে পড়েন, তাহলে আপনাদের খরগোশও বলবে না লোকে, বরং গিনিপিগ হয়ে যেতে পারেন। তখন এই পুজোর আশা তো ছাড়ুন, ডিএর টাকায় কোন বছর পুজোর কেনাকাটা করতে পারবেন তা ভগবানই জানে। ট্রান্সপারেন্ট কালি মানে সেই সাদা খাতা ভাববেন না, কিন্তু পেনটা ট্রান্সপারেন্ট, অর্থাৎ স্বচ্ছ পেন। মানে বুঝতে পারছেন, এসএসসি কিন্তু চাইছে স্বচ্ছতা আনতে। স্বচ্ছতার এই ছোট্ট প্রচেষ্টা থেকেই তো ধীরে ধীরে পরিসরটা বড় হবে। মানে বিন্দু বিন্দু জমেই তো সিন্ধু হয়, তাই না? এবার ভিলেজ, সিভিক বা এককালের হোমগার্ড এসব শুনলেই কেমন একটা শিহরণ হয় শরীরে, তাই না? না, শিহরণ মানে ভুল বুঝবেন না, তাহলেই পুরনো ফাইল টেনে এনে সব জালিয়াতি ফাঁস করে দেব, ব্লা ব্লা ব্লা। অতএব সাবধান। কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না। কি মনে পড়ছে? প্রথমটা ছিল এসএসসির পরীক্ষা সংক্রান্ত একটা কড়া নির্দেশিকার ছবি, স্বচ্ছ পেন, আরো ব্লা ব্লা ব্লা। নিচে নামতেই দেখি পার্থ অর্পিতার সঙ্গে কারি কারি টাকার ছবি। যদিও এই দুই পোস্টের মধ্যে যোগসূত্র খুঁজে সময় নষ্ট করার দলে আমি নই, আপনারাও নন, আমি জানি। কবি বলেছেন মেলাবেন তিনি মেলাবেন, অতএব চাকরি থাক, ব্যবসায়ী সই। জহিরুল আবার বাঙালি হলো কি করে? যদি আপনার মনে সত্যি এই প্রশ্ন জাগে, তাহলে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসা করতে পারেন, দুধ কা দুধ, পানি কা পানি হয়ে। এই রে, হিন্দি বলে ফেললাম। আমি কি বাঙালি? এরকম কড়াকড়ি বা আটোসাটো ব্যবস্থাপনা যদি আগের নিয়োগকর্তাদের সিস্টেমে থাকতো, তাহলে বোধহয় 26,000-এর চাকরি বাতিল হতো না। বিশ্বাস করুন, খুব কষ্ট পেলাম যাদবপুরের এক পরীক্ষা কেন্দ্রে মায়ের বয়সী এক মহিলাকে দেখে। তার চোখ মুখে যে অসহায়তা, যে কান্নার ছাপ, কিংবা যাকে শুধুমাত্র এক মহিলা বলে উল্লেখ করেই ক্ষান্ত থাকতে হলো, তিনি কিন্তু কিছুদিন আগে পর্যন্ত শিক্ষিকাই ছিলেন। অন্যদিকে সিটি কলেজে এক পরীক্ষার্থীকে দেখলাম, 2016-র এসএসসি পরীক্ষায় অঙ্কে ফার্স্ট র্যাঙ্ক করা এক পরীক্ষার্থী। যিনি সাংবাদিকদের প্রশ্নে স্পষ্ট বললেন, পরীক্ষা ভালো হলেও বা কি, নিয়োগ বা চাকরিতে বহাল থাকার বিষয়টা কি আর পরীক্ষার্থীর হাতে থাকে? রাজ্যে এই আফসোসটাকে একটু তলিয়ে ভাববেন। মেধায় ভর করা একটা প্রজন্ম যদি এই আক্ষেপ করতে থাকে, তাহলে আয়নার মুখোমুখি দাঁড়াতে পারবেন তো আপনি, কিংবা আমি নিজেও। রাজনৈতিক নেতাদের কথা ছাড়ুন, ওরা ধান্দাবাজ, কিন্তু আমার আপনার কি ধান্দা বলুন তো? জহিরুল বাঙালি না বাঙালি নয় এই নিয়ে বিতর্ক থাকলেও আপনি যে কতটা বাঙালি বা আপনার মেরুদণ্ড কতটা সোজা, তা ভবিষ্যৎ স্পষ্টভাবেই বলে দেবে। ওই ভদ্রলোক কি আর কি বলা যায় ভেবে বলুন তো। ততক্ষণ আমি মুদ্রা কথা শুরু করি। বিবিধ নিউজের সম্পূর্ণ নতুন একটি নিবেদন, নাম গোলক ধাঁধা। খবরের জগতে এটি আদ্যপান্ত আউট অফ দ্য বক্স একটা সেগমেন্টে। এত বড় কথা বলছি কেন বলছি? কারণ খবর হলেও আমাদের এই সেগমেন্টটি আসলে একটি ধারাবাহিক। হ্যাঁ, ঠিক ধরেছেন, সিরিয়াল। তবে টিভি সিরিয়ালের মতো সদ্য ঘুম ভাঙা গৃহবধূকে পার না ভাঙা শাড়ি পরাবো না, কথা দিলাম। এখানে যা হবে তা রিল নয়, রিয়েল। যা ঘটছে আশেপাশে, যা দেখে প্রবল রাগ হচ্ছে আপনার, কিংবা যা দেখে চিৎকার করতে ইচ্ছে হচ্ছে, তবুও কিছু বলতে পারছেন না শাসকের রক্তচক্ষুর ভয়ে। রাজ্য, দেশ তথা বিশ্বের নানা ঘটনা, দুর্ঘটনা ইত্যাদি প্রভৃতি, যেখানে আমি দেবাশিস আপনাদের সঙ্গে নিয়ে সাম্প্রতিক সেই সব খবর অখবরের গোলক ধাঁধায় ঘুরব। তারপর প্রশ্ন তুলব। সামনে সরকার, বিরোধী কিংবা যে মাতব্বরই থাক না কেন, সচেতন নাগরিক হিসেবে আমরা প্রশ্ন তুলবই প্রশ্ন। তবে সেই সমস্ত প্রশ্নের কোনো রেডিমেড উত্তর খুঁজতে যাবেন না। আমি নিজেকে প্রশ্ন করছি, আপনিও নিজেকে প্রশ্ন করুন। কোনো লালু ভুলুর প্ররোচনায় পা দেবেন না। নিজের বোধ বুদ্ধি যা বলবে সেটাই আলটিমেট উত্তর, সেটাই আলটিমেট জবাব। আর গণতান্ত্রিকভাবে সেই জবাবই দেব আমরা সবাই। রাজ্যের জন্য, দেশের জন্য, সর্বোপরি আগামী প্রজন্মের জন্য এই পৃথিবীকে বাসযোগ্য করে যাব। এই অঙ্গীকারটুকুই আরো দৃঢ় হোক, এটুকুই চাওয়া। বাংলাদেশ হোক কিংবা বর্তমানের উত্তপ্ত নেপাল, তরুণ প্রজন্ম বা ছাত্র সমাজের আন্দোলনের মোড়কে উত্তাল পরিস্থিতি আমরা সবাই দেখেছি। হয়তো এর গভীরে রয়েছে যুদ্ধবাজদের মদত কিংবা মৌলবাদের বীজ খুব গভীরে লুকানো থাকতেই পারে। দেখুন, অনাচার করলে রাজা হোক বা রানী,
গদি ছাড়তেই হবে, এটা সাফ কথা। কিন্তু একে সরিয়ে যে বি বা বিকে সরিয়ে যে সি আনছি, তারা ভবিষ্যতে কি করবে এই নিয়ে একবারও সংশয় জাগে না আমাদের মনে। আর কেনই বা জাগবে? জাতি সমাজ তথা মানুষের পিঠ যখন দেওয়ালে ঠেকে যায়, তখন খড়কুটোকেও আঁকড়ে ধরে মানুষ, আর এই অসহায়তার সুযোগ নেয় অপশক্তিরা। নইলে আপনারাই বলুন, এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যারা আজ সরব, তাদের মধ্যে কমপক্ষে 70-80% মানুষ কিন্তু 2011-তে মমতাকেই চেয়েছিলেন। মোদ্দা কথা হলো, আমজনতার আবেগের রাজনৈতিক ফায়দা তোলা অপশক্তি আদতে একজন ধুরন্ধর ব্যবসায়ী। হ্যাঁ, এরা বেনিয়া ব্যবসায়ী। যাই হোক, পশ্চিমবঙ্গে ব্যবসার কথা উঠলে একটা কথা মাঝে মধ্যেই শোনা যায়, যে বাঙালি ব্যবসা বোঝে না। এটা সর্বৈব ভ্রান্ত একটা কথা। বাঙালি আলবাত ব্যবসা বোঝে, আর শুধু ব্যবসা বোঝে নয়, সেই ব্যবসা থেকে রাতারাতি কোটিপতি হওয়ার কৌশলও ভালো মতো জানে বাঙালি। এই শুনে নিন্দুকরা অবশ্য বলবেন, পশ্চিমবঙ্গে ছোটখাটো তৃণমূল নেতাও তো কুবেরের প্রতিবেশী। না না, আমি বলছি না, ওসব বিরোধীদের কথা। আর বিরোধী মানেই তো নিন্দুক, তাই না? না, তা নয়। বিরোধীদের কথা মানেই যে সব মূল্যহীন বা সেই সব ঢপের কথা বা শুধু বলার জন্য বলা, এমনটা ভাববেন না। কেননা এমনটা ভাবেন না খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী। আর এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকৃতি দিচ্ছে মানে এরপর আর কোনো কথা হয়? বুঝলেন না? দেখুন, যদি বিরোধিতা করা মানেই অযৌক্তিক বা অবান্তর হয়, তাহলে তো মোদি বা সিপিএম এর বিরুদ্ধে বলা মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগও সব ঢপ। ঢপ কি? অবশ্য সম্প্রতি আমাদের এক সাক্ষাৎকারে মমতার এক সময়ের ছায়াসঙ্গী সোনালী গুহ বলেছেন, সিপিএমকে যে এক সময় কথায় কথায় ফাইল বের করার অলিখিত হুমকি মমতা ব্যানার্জি দিতেন, সেগুলো কিন্তু ঢপ। না না, আমি বলছি না, মমতার এক সময়ের ছায়াসঙ্গী সোনালী গুহ বলেছেন। নিজেই শুনে নিন। এখানে হাজার হাজার কমপ্লেন আছে, ছাড়া হবে না কিন্তু 1 ইঞ্চিও। ওই খাড়ি দেখান আর কানি দেখান আর নাম বের করুন আর দাঁত বের করুন, এর একটা ইঞ্চিতে বিচার হবে। কিছু ছিল না, দিত কোনো ফাইলে কিচ্ছু থাকে না। 21শে জুলাই কমিশন হলো, কমিশন তো আমরা 21শে জুলাই প্রকাশ্য রাস্তায় যুব কংগ্রেসের সহকর্মী হিসেবে রাস্তায় ছিলাম, কমিশনে তো আমাদেরই ডাকা হলো না। যাই হোক, নিন্দুক বা বিরোধীরা আরো কিছু কথা বলেন তৃণমূলের বিরুদ্ধে। এই যেমন, তৃণমূল দল করা এখন একটা পেশা হয়ে দাঁড়িয়েছে। এবার এই কথাটাকে পাত্তা দেবেন কিনা সেটা আপনি নিজেই সিদ্ধান্ত নিন। টেস্ট পেপারের সাজেশনের ভরসায় থাকবেন না। মনে রাখবেন, আপনি বাঙালি, আর বাঙালির অস্মিতার কথা তো জানেনই, বিশেষ করে আজকাল যা ঘটছে। শুধু অস্মিতা নয়, ওই যে শুরুতে বললাম, ব্যবসাও ভালো বোঝে বাঙালি। নইলে আপনিই বলুন, একটা টিনের শেড দেওয়া ছোট্ট সাইকেল দোকানে যন্ত্রাংশ সারাইয়ের কাজ যে করতেন, তার বাড়িতেই নাকি সোমের কাক ভরে ইডি আধিকারিকদের ভিড়। ও হ্যাঁ, বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ, সাইকেল সারানোর কাজ ছেড়ে ওই ভদ্রলোক কি আর কি বলা যায় ভেবে বলুন তো। ততক্ষণ আমি মুদ্রা কথা শুরু করি। সেই সাইকেল সারাইয়ের কাজ ছেড়ে ভিলেজ পুলিশের চাকরিতে যোগ দেন ওই ব্যক্তি। এবার ভিলেজ, সিভিক বা এককালের হোমগার্ড, এসব শুনলেই কেমন একটা শিহরণ হয় শরীরে, তাই না? না, শিহরণ মানে ভুল বুঝবেন না। তাহলেই পুরনো ফাইল টেনে এনে সব জালিয়াতি ফাঁস করে দেব, ব্লা ব্লা ব্লা। অতএব সাবধান। কেউ খাবে না, তা হবে না। কি মনে পড়ছে? সিব্বল মনুসিংভীরা কিন্তু সেই কচ্ছপের গল্পের মতো জিরিয়ে নেওয়ার প্ল্যানও করতে পারে। মাথায় রাখবেন, এদের মামলা জেতার রেকর্ড তুলনামূলক কম। হ্যাঁ, ঠিকই শুনেছেন। নাম ডাক হওয়ার পর থেকে এদের ট্র্যাক রেকর্ড ঘেটে দেখবেন, মামলা জেতায় বিশেষ সুনাম নেই সিব্বল মনুসিংভীদের। এরা টেস্ট ক্রিকেটার। এরা খালিদ জামিলের ব্লু ব্রিগেড নয় যে অ্যাটাকিংয়েও যাবে এবং টানটান লড়াইয়ের শেষে ওমানের বিরুদ্ধে জয় ছিনিয়ে আনবে। সিব্বল মনুসিংভীদের মতো ঘাঘু আইনজীবীরা জেতার চেয়েও মামলাকে দীর্ঘস্থায়ী করায় অদ্বিতীয়। অতএব শুনানি শেষ মানে আপনি যদি ওদের কচ্ছপ ভেবে একবার ঘুমিয়ে পড়েন, তাহলে আপনাদের খরগোশও বলবে না লোকে, বরং গিনিপিগ হয়ে যেতে পারেন। তখন এই পুজোর আশা তো ছাড়ুন, ডিএর টাকায় কোন বছর পুজোর কেনাকাটা করতে পারবেন তা ভগবানই জানে। অতএব বাঙালির অস্মিতা জাগান, সতর্ক হন। মনে রাখবেন, বয়ে বাঙালি আর বয়ে কিন্তু ব্যবসাও। বাঙালির ব্যবসার মন খুব ভালো। ব্যাস, ভিলেজ পুলিশের চাকরি ছেড়ে একেবারে বালিতে মুখ গুঁজে দিলেন এই ব্যক্তি। বালিশে বলিনি, বালিতে
মুখ গুঁজে দিলেন এই ব্যক্তি। অর্থাৎ সাইকেল সারাই থেকে ভিলেজ পুলিশ, আর তারপর শটান মধুর লোভে শুরু করলেন বালির ব্যবসা। আর ধরে কে? কয়লা, বালি, গরু আর এই হাল আমলে চাকরি, এইসব ব্যবসার ডিমান্ড আমাদের পশ্চিমবঙ্গে এই মুহূর্তে আকাশ ছোঁয়া। একদিকে শাসক দলের ঘনিষ্ঠতা, অন্যদিকে ভিলেজ পুলিশে চাকরির অভিজ্ঞতা থেকে আশেপাশের থানা পুলিশের রীতিমতো ঘনিষ্ঠতা। ব্যবসা করার এর যে অনুকূল পরিবেশ আর কি কিছু লাগে? ব্যবসার প্রতি বাঙালির এই ঝোঁক দেখলে আচার্য প্রফুল্লচন্দ্র রায় বড় খুশি হতেন, কেননা তিনি তরুণদের শুধুমাত্র চাকরির পেছনে না ছুটে ব্যবসা শুরু করার আহ্বান জানাতেন। এছাড়া বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালসের কথা তো আপনারা জানেনই। প্রথম দেশীয় শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলেন প্রফুল্লচন্দ্র রায়। অবশ্য প্রফুল্লচন্দ্র রায় আমাদের এই গল্পের কোট আনকোট হিরোর মতো রাতারাতি কোটিপতি হওয়ার কথা কখনো বলেননি। যাই হোক, কথায় কথায় মনে পড়ল, সোশ্যাল মিডিয়ায় এই কদিন আগে দুটো পোস্ট পরপর চোখে পড়ে। প্রথমটা ছিল এসএসসির পরীক্ষা সংক্রান্ত একটা কড়া নির্দেশিকার ছবি, স্বচ্ছ পেন, আরো ব্লা ব্লা ব্লা। নিচে নামতেই দেখি পার্থ অর্পিতার সঙ্গে কারি কারি টাকার ছবি। যদিও এই দুই পোস্টের মধ্যে যোগসূত্র খুঁজে সময় নষ্ট করার দলে আমি নই, আপনারাও নন, আমি জানি। কবি বলেছেন মেলাবেন তিনি মেলাবেন, অতএব চাকরি থাক, ব্যবসায়ী সই। আর আমাদের এই ব্যবসাদার আবার ঝাড়গ্রামের পেঁচা থুরি। আসলে বিভিন্ন সংবাদ মাধ্যম এমনভাবে নিশাচর লেখা শুরু করেছে, তাই মুখ ফসকে পেঁচা বেরিয়ে পড়েছে, কিছু মনে করবেন না। কেমন? হ্যাঁ, যার কথা বলছিলাম, বালি ব্যবসায় আর্থিকভাবে ফুলে ফেপে ওঠা জহিরুল আলী, যারা অনেক আগেই বুঝে গেছেন এই নিশাচরের আসল নাম, অথবা যারা এতক্ষণে জানলেন এই মহাপুরুষটির নাম জহিরুল আলী, তাদের অনেকেই হয়তো ভাবছেন জহিরুল আবার বাঙালি হলো কি করে? যদি আপনার মনে সত্যি এই প্রশ্ন জাগে, তাহলে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসা করতে পারেন, দুধ কা দুধ পানি কা পানি হয়। এই রে, হিন্দি বলে ফেললাম, আমি কি বাঙালি? এই প্রশ্ন শুনে অবাক হবেন না। আসলে আমার সাদা মনে কাদা নেই। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সাদা মনে বলেছি, সাদা খাতা বলিনি। আর সেই সাদা মনেই একটা প্রশ্ন, এই এসএসসি উৎসব এলেই সাদা খাতার কথা কেন আপনাদের মাথায় আসে বলুন তো? অদ্ভুত। দেখছেন না, এবারে স্কুল সার্ভিস কমিশন একেবারে নড়ে চড়ে বসেছে। নজরদারি, করা নির্দেশিকা, সব মিলিয়ে একেবারে কাকপক্ষীর একটা ফিনফিনে চুল গলার জায়গা নেই। অবশ্য অভিযোগ উঠছে কোনো পরীক্ষা কেন্দ্রে নাকি তৃণমূলের ছাত্র নেতারাই পরীক্ষার্থীদের ওপর তল্লাশি অভিযান চালিয়েছেন, মানে সিকিউরিটি চেক। ভাবতে পারছেন, পুরো আঁটোসাঁটো ব্যাপার। সে যাই হোক, আপনাকে এটা তো মানতে হবে যে এবার ট্রান্সপারেন্ট পেন, মানে স্বচ্ছ পেনে ওএমআর ভরাট করার কথা বলা হয়েছে। ট্রান্সপারেন্ট কালি মানে সেই সাদা খাতা ভাববেন না, কিন্তু পেনটা ট্রান্সপারেন্ট, অর্থাৎ স্বচ্ছ পেন। মানে বুঝতে পারছেন, এসএসসি কিন্তু চাইছে স্বচ্ছতা আনতে। স্বচ্ছতার এই ছোট্ট প্রচেষ্টা থেকেই তো ধীরে ধীরে পরিসরটা বড় হবে। মানে বিন্দু বিন্দু জমেই তো সিন্ধু হয়, তাই না? তাহলে মানেটা কি দাঁড়ালো? আগে পেনটাকে স্বচ্ছ করা হলো, পরে নিয়োগ পদ্ধতিটা কি ভবিষ্যতে স্বচ্ছ হবে? এটাও কিন্তু প্রশ্ন, স্টেটমেন্ট ভাববেন না। আরও একটা কথা মাথায় ঘুরছে, বলাটা ঠিক হবে কিনা ভাবছি, যাকে বলেই ফেলি। পরীক্ষার্থীদের জন্য যে এত কড়াকড়ি অবস্থান নিল এসএসসি, এটা খুব ভালো কথা। কিন্তু এরকম কড়াকড়ি বা আঁটোসাঁটো ব্যবস্থাপনা যদি আগের নিয়োগকর্তাদের সিস্টেমে থাকতো, তাহলে বোধহয় 26,000-এর চাকরি বাতিল হতো না। বিশ্বাস করুন, খুব কষ্ট পেলাম যাদবপুরের এক পরীক্ষা কেন্দ্রে মায়ের বয়সী এক মহিলাকে দেখে। তার চোখ মুখে যে অসহায়তা, যে কান্নার ছাপ। স্যার, আমি তো 16 সালের আনটেন্টেড ক্যান্ডিডেট। পরীক্ষায় মানে শিক্ষকতা করেছেন 7 বছর। কত? 7 হলো। তা কি বলবেন, মানে এই যে আমার কিচ্ছু বলার নেই। অন্যদিকে সিটি কলেজে এক পরীক্ষার্থীকে দেখলাম, 2016-র এসএসসি পরীক্ষায় অঙ্কে ফার্স্ট র্যাঙ্ক করা এক পরীক্ষার্থী। যিনি সাংবাদিকদের প্রশ্নে স্পষ্ট বললেন, পরীক্ষা ভালো হলেও বা কি, নিয়োগ বা চাকরিতে বহাল থাকার বিষয়টা কি আর পরীক্ষার্থীর হাতে থাকে? আমি 2016-তে পেয়েও ছিলাম, আমার র্যাঙ্ক 1 ছিল আমার সাবজেক্টে, আমার ম্যাথমেটিক্সে র্যাঙ্ক 1। আজকে আমি এখানে বসে আছি, জানি না কালকে আমার সাথে কি হবে, আবার বেঁচেও থাকবো না মরে যাবো। কেন, পরীক্ষা কিরম হলো? 1 সেকেন্ড, পরীক্ষা আমার উপর এটা ডিপেন্ড করে কি? আগের বারও তো পরীক্ষা ভালো হয়েছিল, আমার র্যাঙ্ক 1 এসেছিল, আজকেও তো এখানে দাঁড়িয়ে আছি। আজকে আমার কেমন পরীক্ষা হলো সেটার উপরে কি ডিপেন্ড করছে এটা? রাজ্যে এই আফসোসটাকে একটু তলিয়ে ভাববেন।
মেধায় ভর করা একটা প্রজন্ম যদি এই আক্ষেপ করতে থাকে, তাহলে আয়নার মুখোমুখি দাঁড়াতে পারবেন তো আপনি, কিংবা আমি নিজেও? রাজনৈতিক নেতাদের কথা ছাড়ুন, ওরা ধান্দাবাজ, কিন্তু আমার আপনার কি ধান্দা বলুন তো? ভবিষ্যৎ প্রজন্মকে কি জবাব দেব আমরা? এই মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচায় কে বাঁচের মতো আমাদের মূল্যায়ন করতে গিয়ে কেউ লিখবে না তো যে আমাদের কারো মনে কোনো প্রশ্ন নেই, সবাই সবটা মেনে নিয়েছি? বাঙালি সম্বন্ধে এই মূল্যায়ন কি শুনতে ভালো লাগবে আপনার? বাঙালির অস্মিতার কথা বলবেন, আর দিনের শেষে যদি এই মেনে নেওয়ার ভাবমূর্তিকেই স্বীকৃতি দেন, তাহলে জহিরুল বাঙালি না বাঙালি নয় এই নিয়ে বিতর্ক থাকলেও আপনি যে কতটা বাঙালি বা আপনার মেরুদণ্ড কতটা সোজা, তা ভবিষ্যৎ স্পষ্টভাবেই বলে দেবে। অতএব কেউ বাঁচবে না, কেউ বাঁচাবে না, নিজেকেই বাঁচার পথ খুঁজে নিতে হবে, অস্মিতার সঙ্গে বাঁচতে হবে বাঙালিকে। নমস্কার, ভালো থাকবেন, ভালো রাখবেন, দেখতে থাকুন গোলক ধাঁধা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।